নেক্সট যখন সেনাপ্রধান বিএনপি করবে, অবশ্যই তাদেরকে খুব মনোযোগ সহকারে করতে হবে। ভারতীয় হেজিমনিকে নেওয়া যাবে না, যদি নেয় সোজা কথা হচ্ছে পাবলিকলি ন্যাংটা করে দিব। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার লাইভে আসলাম। প্রথমত জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, উনি সশস্ত্র বাহিনীতে একটা দরবার নিয়েছেন। এই দরবারের পুরোটা দরবারের যে সমস্ত ওনার বক্তব্য ছিল পুরোটাই, যদি উনি জাস্ট স্ক্রিপ্ট পড়েছেন, স্ক্রিপ্ট পড়লে যেটা মনে হয় সেটা হচ্ছে স্ক্রিপ্টটা তো অবভিয়াসলি কেউ তাকে লিখে দিয়েছে। সো বেশিরভাগই সময় উনি ব্যয় করেছেন অ্যাকচুয়ালি বিএনপি আমলে। তার পিতা, তার মাতা, দুইজন গ্রেট নেতা বাংলাদেশের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া, তারা যে সমস্ত ভালো কাজ করেছেন এগুলো উনি বেশিরভাগ সময়ই বলেছেন। বাট মানুষ অ্যাকচুয়ালি বর্তমানটাকে বেশি জানতে চায়। বর্তমানটা যেমন আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম যে উনি 25শে ফেব্রুয়ারি নিয়ে কি বলে। সো উনি বলেছেন 25শে ফেব্রুয়ারির বিচারটা হবে, কিন্তু 25শে ফেব্রুয়ারির বিচারটা এখনো কেন শুরু হচ্ছে না, এটা আমার কাছে একটা অ্যাকচুয়ালি বিশাল প্রশ্ন। অলরেডি তত্ত্বাবধায়ক সরকার আমলে জেনারেল ফজলুর রহমান যে ইনভেস্টিগেশনটা করেছেন, তদন্ত যেটা করেছেন, এটার মধ্যে ভারতের যে ইনভলভমেন্ট আসছে, উনি স্পেসিফিক্যালি বলেছেন যে 24 জন ওখানে অংশগ্রহণ করেছে। এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, এবং উনি বলতেছে এটার বিচার হবে। কখন বিচার হবে? আমি অ্যাকচুয়ালি অলরেডি বলেছিলাম যে কারা কারা এটার মধ্যে ইনভলভ আছে। আমি অলরেডি সম্ভবত 5 পর্বের লেখা লিখেছি, যে লেখাগুলোর অনেক ম্যাক্সিমাম জিনিসই এখন ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য প্রমাণিত হয়েছে। শুধু আমার একটা অ্যাজাম্পশন ভুল ছিল, যেটা আমার সিনিয়র অফিসাররা, একজন সিনিয়র মেন্টর বলেছিল যে তুমি তো মিয়া শেখ হাসিনাকে দায় মুক্তি দিয়ে দিলা। অ্যাকচুয়ালি আমার অ্যাসেসমেন্ট ছিল যে নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেনাবাহিনীর ভিতরে এতগুলা খুন খারাপির মতো একটা জিনিস শেখ হাসিনা অনুমোদন করবে, এটা তো তার সরকার এগেন্স্ট যাবে, এটা আমার কাছে বিশ্বাস হয় নাই। সো আমি ভেবেছিলাম যে ভারত তাদেরকে একটা অংশ শুনিয়ে তারপরে কাজটা করেছে, বাট অ্যাকচুয়ালি প্রথম থেকেই এখন এটা প্রমাণিত যে শেখ হাসিনা প্রথম থেকে ইনভলভ ছিল। বাট আমি এখন একটা জিনিস হচ্ছে, বিএনপি সরকার বলেছে এটা বিচার করবে, বাট আমরা আজীবন এটার জন্য অপেক্ষা করতে রাজি না। এটা যদি না হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে রিটায়ার্ড অফিসারদের একটা বড় অংশ এটা নিয়ে, অনেকে আছে বিএনপির সাথে জড়িত বলে কথা বলতেছে না, বাট ইনসাইড ইন্ডিয়ার হার্ট তারা চায় যে এই বিচারটা যেন আমরা দেখে যেতে পারি। অনেকে বিশ্বাস করেন ওরা যে দেখে। আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছি, ব্রিগেডিয়ার আজিম, যে শেখ হেলালের আত্মীয়, উনি মারা গেছেন, এবং আমি স্পেসিফিক্যালি এটা মানে মেইন কথাটা কমেন্টে দিয়েছি, কারণ এক পার্টি আবার আমার ইয়াটা একটু ভার্নারেবল, তো সবাই আবার আমার নামে রিপোর্ট করে যে এখানে ব্রিগেডিয়ার আজিম ছিলেন হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের পরে, উনি ওই সময় র্যাবে ছিলেন, এবং যে সমস্ত এভিডেন্স আছে এভিডেন্স সব উনি ধ্বংস করেছেন। এবং অন্যান্য যারা, এই যে ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদ, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল, যে উনি ধরা করেছেন, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী থেকে শুরু করে অনেক একটা বড় একটা গ্রুপ। আমি ডিটেলস নাম বলতেছি না, বাট আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে আমাদের যে ভারতীয় হেজিমনি যে এখনো আছে, এবং এটার বিরুদ্ধে যে একটা আমাদের অবস্থান নিতে হবে। আমি এর আগে অনেকগুলো কথাতে ইয়াতেই বলেছি যে সেনাবাহিনীর ভিতরে যারাই ভারতে ট্রেনিং এ গিয়েছে তারাই কোনো না কোনো ভাবে ট্র্যাপ হয়েছে, আইদার হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, মাদক নিয়ে ট্র্যাপ। মানে একটা কনফার্ম কেস আমি জানি হচ্ছে, আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড, ইন্টেলিজেন্সেরই লোক, আওয়ামী লীগের সময় ডিজিএফআইতে ছিল, ভারতে গেছে প্রশিক্ষণে, তার একটু মাদক নেওয়ার অভ্যাস ছিল, ওখানে গিয়ে
ওখানে যাওয়ার পরে ওখানে মাদকের ওখানে গেছে, ওই সমস্ত রেকর্ড টেকর্ড করে জেনারেল আজিজের কাছে দিছে এবং ওইটা দিয়েই তাকে দিয়ে অন্যায় কাজ সব করায় নিচ্ছে। এটা হচ্ছে এই জিনিস। আর একটা হচ্ছে মহিলা দিয়ে, যেটা হচ্ছে আরো ডেঞ্জারাস। আমি কিছু সিনিয়র অফিসার জানি, আমার কাছে কিছু ছবিও আছে, তারা ভারতে যায় এরকম নারী দিয়ে ট্র্যাপ করার পরে, এবং এরকম একজন জেনারেলকে আমি জানি যে হচ্ছে পরবর্তীতে সেনাপ্রধান হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ যখন বুঝতে পেরেছে তাকে অলরেডি ট্র্যাপ করা হয়েছে ভারতে ভিজিটের সময়, পরে তাকে সেনাপ্রধান করা হয় নাই। এরকম হাজার হাজার কেস আছে। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সেনাবাহিনীতে কোনো ভারতীয়, পাকিস্তানি, কোনো আমেরিকান কোন লবির লোক থাকবে না, থাকবে শুধু বাংলাদেশি। এবং যারা ভারত, পাকিস্তান বা অন্যদের সাথে যারা আন্ডার হ্যান্ডে মনে করেন সেনাবাহিনীকে ভারতের সাথে কন্ট্যাক্ট করতেই হবে, পাকিস্তানের সাথে কন্ট্যাক্ট করতে হবে, দেয়ার উইল বি আর্মস ট্রেনিং, সো ব্লা 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 সবকিছু। বাট যেটা হচ্ছে আন্ডার হ্যান্ড ডিলিংস যারা করে, এবং তারা এখনো সেনাবাহিনীতে আছে, এবং তাদেরকে আমি যে সমস্ত তথ্য জানি, এবং তাদেরকে পরবর্তীতে আবার বর্তমান সেনা প্রধানের কথা আপনারা সবাই জানেন, এবং আমি বলেছি এর আগের জেনারেল মোবিন থেকে শুরু করে যত সেনা প্রধান হয়েছে সবাই 17 অথবা 23 পাতার একটা কন্ট্রাক্ট সাইন করেছে ভারতের সাথে, করেছে। এবং এই জিনিসটা আর চলতে দেওয়া যাবে না। এবং পরবর্তীতে যারা আছে, এখন যারা সিনিয়র আছে সেনাবাহিনীতে, কারা কারা ভারত, এটা আমি জানি, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। নেক্সট সেনা প্রধান যদি, এখন পর্যন্ত বিএনপি সরকার কিন্তু জেনারেল ওয়াকারকেই রেখেছে, চেঞ্জ করে নাই। এবং এখানে তো কোনো কোনো কিছু নাই যে উনি অ্যাকচুয়ালি ভারতীয় না, উনি হচ্ছে বিপ্লবের অংশ। উনি নিজেই বলেছে যে উনি মডারেট আওয়ামী লীগকে ফেরত আনতে চায়, এবং উনি থাকতেই 5টা জেনারেল চলে গেছে হচ্ছে ভারতে, পালিয়ে চলে গেছে। সার্ভিং জেনারেল ভারতে পালিয়ে চলে গেছে। তাদের রিটায়ারমেন্ট বেনিফিট অফ হয় না, কিন্তু আমারটা হয়। সো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বাংলাদেশের সাথে বিট্রে করছে জেনারেল ওয়াকারের কাছে, তারা বেঈমান না। আমাকে এখনো পিএনজি করা আছে। এটা আমি, ইট ডাজন্ট ম্যাটার, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে এখানে বিদেশে। সো আমি এটা হচ্ছে বলতে চাচ্ছি যে এটা হচ্ছে ভারতীয় হেজিমনির অংশ। এটা নেক্সট যখন সেনাপ্রধান বিএনপি করবে, অবশ্যই তাদেরকে খুব মনোযোগ সহকারে করতে হবে। ভারতীয় হেজিমনিকে নেওয়া যাবে না। যদি নেয়, সোজা কথা হচ্ছে পাবলিকলি ন্যাংটা করে দিব। এই যে যেরকম জেনারেল আজিম মারা গেছে, এটা নিয়ে যে পোস্ট দিয়েছি যে ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, এরকম ভাবে যারাই ভারতের সাথে করবে, এবং সবচেয়ে বেস্ট হচ্ছে আপনাদের যদি ভারতীয় কানেকশন থাকে, জাস্ট রিজাইন করে চলে যান, নর্মাল রিটায়ারমেন্টে চলে যান। কিন্তু কোনো কাজ যদি করে, সবচেয়ে বেস্ট হতো যে তারেক রহমান যে সশস্ত্র বাহিনীতে যে দরবারটা করেছে, ওখানে একটা সবাইকে একটা মেসেজ দিতে পারতো যে কোনো প্রতিবেশী দেশের সাথে আন্ডারহ্যান্ডিং কোনো হবে না, ওইটা না হোক, সেনাপ্রধান দিতে পারতো। কিন্তু আমরা এটা দেখিনি। উনি যদিও বলেছে, তারেক রহমান যদিও বলেছে যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে, বাট আমি এখন পর্যন্ত বিশ্বাস করার মতো কিছু পাই না। এনিওয়ে, উনি যেহেতু বলছেন কিছু টাইম আমরা দিব, বাট কথা হচ্ছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চলতেছে, আমি অ্যাকচুয়ালি স্যাটিসফাইড না। আমি আজকে একটা পোস্ট দিছি ইয়াতে, যে অধ্যাদেশগুলো ছিল, গুম খুন থেকে শুরু করে অনেকগুলো, গণভোট এটাকে নাকি হারিয়ে গেছে। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি জনমত যখন হবে, এই আমরা রিটায়ার্ড অফিসাররাও রাস্তায় নেমে যাব, কারণ এভাবে চলতে পারে না। একটা গণভোট হওয়ার পরে গণভোট কে ডিনাই করার, এটা হচ্ছে আমরা জনপ্রতিনিধি সিলেক্ট করি, তারপর জনপ্রতিনিধিরা এসে আমাদের জন্য আইন তৈরি করে। কিন্তু এখানে আমি সরাসরি ভোট দিয়েছি, সেই ভোট 70% উপর হয়েছে। সেখানে আমি এই জিনিসটা মেনে নিব না, কেউই মানে নেবে না। সো যখন সময় আসবে, যদি আমি প্রেডিক্ট করেছি যে ফিউচারে হয়তোবা লোকজন আবার রাস্তায় নেমে আসবে, আর রাস্তায় যদি নেমে আসে, তাহলে কিন্তু ওই যে হাদি যে কথা বলেছিল, কি ছিঁড়ে ফেলবে, আমি বললাম না, তখন কিন্তু ওই পরিস্থিতি হবে। এবং তখন আর বিপ্লবীরা সুশীল থাকবে না।
বিপ্লবীরা তখন আর সুশীল থাকবে না। আমি বিএনপি কে বলবো যে তারা যেন এখনই এটা নিয়ে সাবধান হয়। আরেকটা প্রসঙ্গ নিয়ে বলবো, আমি গতকালকে অ্যাকচুয়ালি একটা আমার মিসেসের, উনি সোনোগ্রাফার, সো আমেরিকার সোনোগ্রাফার সোসাইটি তাদের একটা পহেলা বৈশাখ স্বাধীনতা দিবস ছিল, স্বাধীনতা দিবস প্লাস হচ্ছে ঈদ পূর্ণিমালি। সো আমি এই ধরনের যতগুলো আমেরিকাতে গ্রুপিং এর ভিতরে গেছি, সবগুলা গ্রুপিং এর যে লিডিং এলিমেন্ট হচ্ছে সব আওয়ামী লীগের, একদম মানে ইনক্লুডিং মিলিটারির যে ইয়েগুলো সব হচ্ছে আওয়ামী লীগের। আমি প্রথমে আমাদের নেত্রকোনা গ্রুপের মধ্যে গিয়েছিলাম যখন আওয়ামী লীগের সময়, দেখি একটা মাঝখানে ওখানকার লোকাল আওয়ামী লীগের নেতার সাথে সবাই ভিডিও কল দিয়া কে কার তার চেহারা দেখাইতে পারবে, একদম কঠিন অবস্থা। হ্যাঁ, আমি এখনো যাই, কয়েকদিন পরে নেত্রকোনা একটা আছে, হয়তো আমিও যাব। এর পরবর্তীতে আমি আরো বেশ কয়েকটা জায়গায় গিয়েছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওখানে আওয়ামী লীগের লোকজন বেশি কথা বলে, এবং যেটা হয় আওয়ামী লীগেররা বেশি ভোকাল। তো কালকে সোনোগ্রাফার ওখানে গেলাম, দেখলাম যে একজন মুক্তিযোদ্ধা ওখানে ওনার বক্তব্য দিচ্ছেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড দিনে। তারপরে ওখানে বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল মান্নান, ওনার ছেলে ওখানে ছিলেন, উনিও একটা বক্তৃতা দিলেন। যে এর মধ্যে একটা কথা উনি বলেছেন যে হুইচ আই সাপোর্ট, সেটা হচ্ছে আগে রাজনীতিবিদরা, না এটা সঞ্চালক যে উনি বলেছিলেন যে আগে যে রাজনীতিবিদরা নিজের টাকা পয়সা দিয়ে লোকজনকে ওয়েলফেয়ার করতো, বাট এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এবং এর মধ্যে আরেকজন আবার সম্ভবত আমেরিকা বাংলাদেশ থেকে পালে আসছে, নিজেকে হোমলেসও দাবি করছে। সো আমি দেখলাম যে ঘন্টা ২-৩ হয়ে গেছে, তখনও কেউ একজনও ২৪-এর আন্দোলন বিপ্লব সম্বন্ধে একটা কথা বললো না। তো এনিওয়ে, আমি তো এখানে অ্যাকচুয়ালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াইফের অনুষ্ঠানে আসছি। আমার নিজের অনেক সময় মনে হচ্ছিল যে আমরা মিলিটারিতে যখন পার্টি করতাম তখন ফিমেল মেডিকেল অফিসাররা অনেক সময় সিভিলিয়ান হাজবেন্ড নিয়ে আসতো, তারা মানে ফিশ আউট অফ ওয়াটার এসে অ্যাডজাস্ট করতে হতো। আমার কাছে মনে হচ্ছিল আমি ওরকম হয়ে গেছি যে সোনোগ্রাফারদের মাঝখানে আমি আসছি। বাট ওখানে অ্যাকচুয়ালি আমাকে অনেকেই চিন্তা করছে, যেহেতু আমি কথাবার্তা বলি। আচ্ছা, তারপরে যখন সমস্ত সোনোগ্রাফারদের পরিচয় পর্ব হওয়ার পরে, আমার ওয়াইফের পরিচয় হওয়ার পরে আমার ক্যাট কলেজের বড় ভাই কাদির ভাইকে যখন দিচ্ছে, কাদির ভাই ইজ নট এ সোনোগ্রাফার, তখন আমি বুঝলাম যে আমিও মানে উনি পাশে বসা, যে আমিও মাইকটা পাবো। সো আমি যখন মাইকটা পাবো, আমি আর এটা লোভ সামলাইতে পারিনি। আমি অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং সবকিছু জানিয়ে আমি বলেছি যে আমরা অ্যাকচুয়ালি তাদেরকেও শ্রদ্ধা জানাই, এবং ২৪-এর বিপ্লব যারা করেছে তাদেরকে তাদের ইয়াটা আমরা এখানে যদি আমরা না প্রকাশ করি, কৃতজ্ঞতা না বসে, আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো। আমরা 71-কে যেরকম শ্রদ্ধা করি, আমরা এই ২৪-এর আগস্ট বিপ্লবকে করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি তখন সবাইকে এইটাই বলেছি যে ভারত আমাদেরকে তখন হেল্প করেছিল পাকিস্তানকে ভাঙার জন্য, এবং আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরে যে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে, আমি বলবো ওখানে যারা উপস্থিত ছিলেন, এটা আমার আবার আপনাদের সবার দায় আছে। এবং এই কারণেই আমাদেরকে ১৫,০০০ লোককে জেনজিকে আত্মহত্যা দিতে হয়েছে। এবং এই কারণেই বাংলাদেশ এখন এরকম একটা সিরিয়াস পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে আছে। সো আমার অ্যাকচুয়ালি কথাটা বলে খুব তৃপ্তি লাগছে যে আমি বলার পরে অনেকে তালি দিছে, বাট সেম উইথ আওয়ার মিলিটারি যে গ্রুপ আছে, ওখানে একজন চালাচ্ছেন, নামটা না বলি, উনি আবার হচ্ছে এই যে ১৫ জন গুম খুনের জন্য জড়িত আছেন, একজন আছেন কর্নেল মোমেন, উনার বড় ভাই। উনি যখন আওয়ামী লীগের সময় উনি চেষ্টা করতো আমি যেন ওখানে না যাইতে পারি, যেহেতু আমি আওয়ামী লীগের এগেন্সটে কথাবার্তা বলি। সো আমি অ্যাকচুয়ালি ওই গ্রুপের মধ্যে আমি আর যাইও না, এর কারণ হচ্ছে আমি একজন শান্তিপ্রিয় মানুষ। বাট এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যারা শান্তিপ্রিয়, চুপচাপ, তারা কোনো কথাও বলে না। আর আওয়ামী লীগ গুলা এখানে আইসা কিছুদিন পরে দেখেন না যে ইয়াতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু গুলা বিভিন্ন জায়গা থেকে করে। সো আমি এটা আমাকে খুব পীড়া দেয় যে বিভিন্ন জায়গায় গিয়ে, বাট পরে আমার ভালো লাগছে। এবং আমি যে স্পিচটা দিয়েছিলাম, ওটা একটা ভিডিও আছে, আমি পরবর্তীতে এটা আপলোড করব। সো আমি জাস্ট অ্যাকচুয়ালি আজকে যেহেতু কাজ নাই, একটু ফ্রি ছিলাম, এই জন্য কথাবার্তা বললাম। বাট আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে যারা পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা ভারতের সাথে জড়িত, সেনাবাহিনীর সাথে জড়িত, তারা
যেখানেই থাকুক, তাদের যদি এই দুনিয়াতে বিচার না হয়, পরকালে হবে, কিন্তু আমরা এদেরকে ছাড় দিব না। অ্যাটলিস্ট ঘৃণা প্রকাশে কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। জরুরি অবস্থা জারি থাকাকালীন সেনাবাহিনীর হাতে যে ধরনের ক্ষমতা থাকে, মানে সেই বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে 2024-এর সেপ্টেম্বর থেকে বাংলাদেশে সেনা মোতায়েন আছে। বাংলাদেশের নির্বাচিত সরকারের বয়স যখন প্রায় 2 মাস হতে চলেছে, তখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সেনাবাহিনীর সদর দফতরে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে প্রধানমন্ত্রীর এই দরবার অনুষ্ঠিত হয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম দরবার, এবং যেটা প্রত্যাশিত থাকবার কথা ছিল এবং আলোচিত হবার কথা ছিল যে বাংলাদেশে বেসামরিক কাজে যে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে গত 20 মাস ধরে, সেই 2024-এর আগস্টের পর থেকে এটা কবে অবসান হতে যাচ্ছে, মানে সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সেনানিবাসে গিয়ে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যখন বক্তব্য রেখেছেন, সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরতে পারে সে প্রসঙ্গে কোনো ইঙ্গিত দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। সম্ভবত এটা বুঝে নেওয়াই ভালো যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্ভর করে না সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, কারণ সেনাবাহিনী যে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার আপনার সকলের জানমালের দায়িত্ব নিয়ে নিয়েছে, সেটা কিন্তু কোনো রাজনৈতিক সরকারের মুখ থেকে আমরা শুনিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার যে পতন ঘটেছে সেটাও আনুষ্ঠানিকভাবে এসে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছিলেন বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে সাথে নিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, এবং তখন তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি জানমালের দায়িত্ব নিচ্ছেন, এবং এরপর সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানকে সাথে করে সোজা বঙ্গভবনে চলে গিয়েছিলেন, এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে মিলে এদের সকলের সঙ্গে আলোচনা ক্রমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিলেন, যার প্রধান পদে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই সরকারে জায়গা পেয়েছিলেন 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণেরা, এবং যারা 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত এরপর ক্ষমতায় ছিলেন। ওয়াকারুজ্জামান 1/11-র চেয়ে একটু ভিন্ন মডেলে খেলছেন, মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই 2024-এর 5ই আগস্টেও ঘোষণা দেন নাই যে সেনাবাহিনী এই জরুরি পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করছে। সেনাবাহিনীর বরং মানে বিমান বাহিনী নৌবাহিনী প্রধানকে নিয়ে সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির পিছনে দাঁড়িয়ে 2024-এর 5ই আগস্ট রাতে এক জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ঘোষণা দেন যে খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে আর খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন। এরপর খালেদা জিয়া মুক্ত হন, অনেক মাস কেটে যায়, ইউনূস সরকার কবে নির্বাচন দেবে তা নিয়ে নানা রকম ধোঁয়াশা সৃষ্টি হয়, সেনাবাহিনীকে জানমালের দায়িত্বে খুব সক্রিয় অবস্থায় দেখা যায় না, বিচারিক ক্ষমতা নিয়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা রাজপথে মোতায়েন থাকে বটে, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার 7 মাসের মাথায় 2025-এর ফেব্রুয়ারিতেই সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে তিনি আগেই সবাইকে সাবধান করে দিতে চান, হানাহানি মারামারি করলে পরে তাকে দোষ দেওয়া যাবে না। তিনি এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছেন মাত্র 7 মাসে, এবং তিনি বলেন যে সবাইকে সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা কিন্তু বিপন্ন হবে, এবং তিনি বলেন যে মাত্র তার 30,000 সৈন্য মোতায়েন আছে, কাজেই 30,000 সৈন্য একাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে, একটা ভালো পরিস্থিতি কার্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারবে, এটা ভাববার কোনো কারণ নাই। পুলিশ সদস্যদেরও কাজ করতে হবে, অন্যান্য বাহিনীকেও কাজ করবে, তাহলেই দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, দেশে শান্তি বিরাজ করবে। কিন্তু তিনি বলেন, মানে এই যে ওয়াকারুজ্জামানের মডেলটা
একটা ভিন্ন মডেল এ কারণে যে তিনি কিন্তু সেনা নিয়ন্ত্রিত ইউনূস সরকারও বলেন না। তিনি বলেন ইউনূস সাহেবের সঙ্গে তার কথা হয়েছে, তিনি বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, তিনি বলেন আপনাদের সাবধান করে দিচ্ছি। তিনি আবার এটাও বলেন আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস, আই হ্যাভ এনাফ। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। এখন ওয়াকারুজ্জামানের মুখে এই কথা শোনা যাচ্ছে না, কিন্তু যে তিনি সত্যিকার অর্থেই খুব দ্রুত সেনানিবাসে ফিরতে চাইছেন, অ্যান্ড হি হ্যাড এনাফ। মানে তারেক রহমান সরকারের ওপর সেনাবাহিনী যে ভরসা করে এখন ব্যারাকে ফিরে যেতে পারে সেরকম কোনো সুর তার মুখ থেকে শোনা যাচ্ছে না। তার মানে সশস্ত্র বাহিনীর অবস্থানটা এমন যে তারাই নির্বাচিত সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তারাই ঠিক করবেন কবে তারা আবার ব্যারাকে ফিরে যাবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু মে মাসে খুব জোর চাপ সৃষ্টি করেছিলেন ইউনূস সাহেবের ওপর যে যদি তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন তাহলে তারা আর মোতায়েন থাকতে পারবেন না, কারণ তার সেনা সদস্যরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন রাজপথে টহল দিতে দিতে, এই বেসামরিক ডিউটি দিতে দিতে। কাজেই খুবই দ্রুত ডিসেম্বরের মধ্যেই তাকে নির্বাচন দিতে হবে। তখন ইউনূস সাহেব একদিকে যেমন সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান মানে সশস্ত্র বাহিনীর এই চাপের মুখে বলেছিলেন যে তিনি তাহলে পদত্যাগই করে ফেলবেন, কিন্তু অন্যদিকে মনে রাখতে হবে জুন মাসে তখন তিনি কিন্তু বিরাট লটবহর নিয়ে মানে বিরাট দল নিয়ে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে বুঝিয়ে আসেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে যে তারেক রহমান সরকারি ক্ষমতায় আসতে যাচ্ছে সেই বোঝাপড়াটাও যে তখনই লন্ডনে হয়ে গিয়েছিল, এটা এমনকি জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী তখন থেকেই বলে আসছে। সারা বাংলাদেশে যখন মবের রাজত্ব কায়েম হয় সেই মবের রাজত্ব কায়েমের দোষ পুরোপুরি গিয়ে পড়ে কিন্তু ইউনূস সাহেব এবং ডক্টর ইউনূসের যে ঘনিষ্ঠ রাজনৈতিক পক্ষ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির উপর। এই যে বাংলাদেশে মানুষ হত্যা, পিটিয়ে মারা, মানুষ পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এই সব কর্মকাণ্ডে যে সেনাবাহিনী নিশ্চুপ এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে এ নিয়েও কারো কিন্তু সেভাবে প্রশ্ন করার সাহস হয় না, কারণ ওয়াকারুজ্জামান তো বলেই রেখেছেন ক্ষমতার লোভ তার নাই, তারা ক্ষমতায় নাই, তারা একটা সরকার গঠন করে দিয়েছেন এবং তারা চান একটা নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত তারা যাতে ব্যারাকে ফিরে যেতে পারেন। তারেক রহমান নভেম্বরের শেষ পর্যন্ত জানতেন না তিনি বাংলাদেশে ফিরতে পারবেন কি পারবেন না। এরপর তিনি যখন ফিরতে পারেন তখন দেখা যায় যে সেনাবাহিনী যে ধরনের ভিভিআইপি ট্রিটমেন্ট তাকে দিচ্ছে তাতে বুঝতে বাকি থাকে না যে একরকমের এই বোঝাপড়া হয়েই তিনি দেশে ফিরেছেন যে শুধুমাত্র তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাই নয়, তিনিই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। তারেক রহমান আজকে তাই সেনা সদর দফতরে গিয়ে সেনাবাহিনী 2024-এর আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কারণ সশস্ত্র বাহিনী একটা জাদু দেখিয়েছে বটে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে নির্বাচনের 2 মাস আগেও বাংলাদেশ একেবারে রাজধানীর প্রাণকেন্দ্রে হাদির মৃত্যুর ঘটনার পর দেখা গেল যে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটো দৈনিক পত্রিকায় ভাঙচুর, অগ্নিকাণ্ড চলল কয়েক ঘন্টা ধরে, কিন্তু সেনাবাহিনী সেই জায়গায় এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও কোনো চেষ্টা করলো না। কিন্তু সেই সেনাবাহিনী এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো নির্বাচনের সময় একেবারে ভোটের দিন এসে যে নির্বাচনটি তারা তাদের গোছানো মতো মানে তাদের যে ডিজাইন তারা যেভাবে হিসেব নিকেশ করেছিল সেভাবেই উঠিয়ে আনতে
পারলো এবং ক্ষমতায় এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজেই তারেক রহমান জানেন সেনাবাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাকে ক্ষমতায় নিয়ে আসতে, এবং সেই সেনাবাহিনীকে ঘাঁটানো যে তার কোনো উচিত হবে না এবং তার পক্ষে তার সে সাধ্য নাই সেটাও তিনি বোঝেন। তিনি বলেছেন যে এই যে দরবারে উপস্থিত হয়ে যে একদিকে যেমন সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে হবে, তেমনি সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয়, এটা রাষ্ট্রের শক্তি। প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন তা যেন কখনো নিভে না যায়। প্রেসিডেন্ট জিয়ার পুত্র তারেক রহমান খুব ভালো করে জানেন যে নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি এখন আছেন, মানে তিনি সাধারণভাবে চলাফেরা করছেন, কিন্তু মনে রাখতে হবে নভেম্বরের শেষ পর্যন্ত 2025-এ যখন তিনি ফেরার সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বারবার বিএনপির তরফে বলা হচ্ছিল যে প্রেসিডেন্ট জিয়ার পরিবারের একমাত্র উত্তরসূরি বিএনপি নেতা তারেক রহমানের জীবনের হুমকির বিষয়টি সবসময় তাদের বিবেচনায় রাখতে হয়। তার নিরাপত্তা নিশ্চিত হবে কিনা সে বিষয়টি মাথায় রাখতে হয়। তার নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চয়তা না পেলে তারা তারেক রহমানের দেশে ফেরা সমীচীন বলে মনে করেন না। কিন্তু তারেক রহমান যখন দেশে ফেরেন তখন দেখা যায় একদিকে যেমন মানে ব্যাপক সেনা টহল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দিয়ে তার নিরাপত্তা রক্ষা করা হচ্ছে, ধীরে ধীরে তিনি একেবারে স্বাভাবিক সাধারণভাবে চলাচল করছেন। এখন প্রধানমন্ত্রী হয়ে তিনি যেমন রাজপথে এমনকি ট্রাফিক না আটকে চলাফেরা করছেন, সিনেমা দেখতে চলে যাচ্ছেন মেয়ে নিয়ে, কখনো কন্যাকে নিয়ে চলে যাচ্ছেন ক্রিকেট খেলা দেখতে, স্ত্রী কন্যা নিয়ে সবে বেইলি রোডে গিয়ে নাটক পর্যন্ত দেখে এসেছেন। কারণ প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক রহমান জানেন বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো হাই প্রোফাইল হত্যাকাণ্ড, মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত সেনাবাহিনীর এক রকমের জানাশোনা কিংবা সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ঘটতে পারেনি। প্রেসিডেন্ট জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে ব্যাপক সেনা নিরাপত্তার মধ্যে সেনা কর্মকর্তারা ঢুকে ব্রাশ ফায়ার করে এমন নৃশংসভাবে হত্যা করেছিল, তার মুখটি পর্যন্ত চেনা যাচ্ছিল না, তার মুখটি পর্যন্ত দেখার সুযোগ মেলেনি পরিবারের সদস্যদের। কাজেই তারেক রহমান জানেন সেনাবাহিনীকে খেপিয়ে তুললে বাংলাদেশে কত নৃশংস ঘটনার শিকার হতে পারে। অন্যদিকে তিনি জানেন যে এমনকি 2025-এর ডিসেম্বরে ওসমান হাদি যে এত বড় নেতা হয়ে উঠলেন তাকেই যে হত্যার টার্গেটে পরিণত করা হলো এবং যেভাবে তার হত্যার ঘটনাকে ঘিরে বড় ধরনের আইন শৃঙ্খলা ঝুঁকি সৃষ্টি করা হলো, এর পেছনেও এমনকি সেনা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা এ আলাপ হয়ে থাকে। কাজেই তারেক রহমান জানেন তিনি যে নিরাপত্তা বলয়ে বাস করছেন তার এবং তার পরিবারের নিরাপত্তা থেকে শুরু করে তার সরকারের নিরাপত্তা, কতদিন তারা সরকারে থাকতে পারবেন তা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর। কারণ বাংলাদেশে আবার কোন সরকারের আসা যাওয়া সেটাও সেনাবাহিনীর আস্থা বা অনাস্থা ছাড়া ঘটতে পারে নাই। এ দফায়ও তারেক রহমান যখন ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকার দিয়ে আর নানা জন নানা বয়ান তুলে সংবাদ মাধ্যমে স্পষ্টতই বলছেন যে ওয়াকারুজ্জামান যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখতেন তাহলে ইউনূস শেষ পর্যন্ত নির্বাচন দিতেন না, আর ইউনূস নির্বাচন না দিলে বিএনপি প্রধান তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসা সম্ভব হতো না। কাজেই কবে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে সে সিদ্ধান্ত সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়, এবং সেনাবাহিনীর দরবারে গিয়ে তিনি যে বক্তৃতা দিলেন তাতে সেটা পরিষ্কার বাংলাদেশের সেনাবাহিনী সত্যি কি ব্যারাকে ফিরবে নবনির্বাচিত তারেক রহমানের হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে, নাকি ওয়াকারুজ্জামান 2027-এর মে তার মেয়াদ শেষ পর্যন্ত রাজপথের নিয়ন্ত্রণ, রাজনীতির নিয়ন্ত্রণ তার হাতেই রাখবার সিদ্ধান্ত নিয়েছেন।